শয়তান এসে আবার হাজির হয়েছে। এখন দেখ নতুন নাটক করে কি ক্ষতি করে। আশার কথার মাঝেই ওদের অবাক করে দিয়ে মানসা তাসফির সামনে এসে দাঁড়ালো, ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলল, আমায় মাফ করে দিও তাসফি, না বুঝে শুধু শুধু তোমার সঙ্গে অন্যায় করেছি। আমায় মাফ করে দিও প্লিজ। তুমি চাইলেও তোমার পায়ে পড়তে রাজি আছি আমি। মানসা নিচু হতে গেলে তাসফি বাধা দিয়ে বলল, আরে কি করছো, ওঠো ওঠো। মানসা বলল, না তুমি বলো আমায় মাফ করে দিয়েছো। দেখো তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, তোমার এটাই তো যথেষ্ট। আচ্ছা, তবে আমরা কি বন্ধু হতে পারি না? পুরনো কথা কি ভুলে যাওয়া যায় না তাসফি? ভূতের মুখে রাম 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 নাম শোনার মতো চমকে উঠল তারা। আশা, আরাধ্য, স্বরনিধি চোখ বড় বড় করে চাইলো মানসার দিকে। আশা পেছনে থেকে খোঁচা মারলো তাসফিকে। মানসার কথা শুনে সেও অবাক কিছুটা হয়েছে, তবে সময়ের সঙ্গে মানুষ তো পরিবর্তনশীল, মানসাও বোধহয় পরিবর্তন হয়েছে। তাসফি বলল, তা হতেই পারো, তবে আমাদের সাথে কতটা তাল মিলিয়ে থাকতে পারো সেটাই দেখার বিষয়। আশা বলতে চাইল, কিন্তু তাসফি, কোনো কিন্তু নয়, ও যেহেতু চাইছে একটা সুযোগ দেয়াই যায়। মানসা খুশি হয়ে তাসফিকে জড়িয়ে ধরল। থ্যাংক ইউ তাসফি। তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করেছো। আরে আরে কি করছো, ছাড়ো। মানসা নিজের বেঞ্চে গিয়ে বসলো। ওর পাশে বসা রিয়া জিজ্ঞেস করলো, হ্যাঁ হলাম তো, সময় কোথায়? এখানে বিশ্বাসে প্রশ্ন আসছে কেন? মানসা রহস্যময়ভাবে হাসলো, পুরো ক্লাসে চোখ বুলিয়ে বলল, তাই হোক, সময় পরিবর্তনে সবই করতে হবে। এদিকে মানসা যাওয়ার পর ওরা তিনজন তাসফিকে হাউমাউ করে ধরল। স্বরনিধি বলল, তো কেন শুধু শুধু ঝামেলার সঙ্গে জড়াতে গেলি তাসফি? আশা বলল। হ্যাঁ তাই তো বল। আরাধ্যর দিকে তাকিয়ে আশা বলল, কিরে, তুই কিছু বলছিস না কেন? মনে হচ্ছে মানসা এসে ক্ষমা চাওয়ায় আমাদের বন্ধু হওয়ায় তুই ভারী খুশি হয়েছিস। মানসা বেডির আরাধনা করতে বসেও গিয়েছিস। আরাধ্য থতমত খেয়ে বলল, না মানে ওই আর কি। তাসফি ওদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, দেখো সবাইকেই একটা সুযোগ দেওয়া উচিত, আমিও তাই দিলাম। দেখো এই উসিলায় আমাদের আরাধ্য বাবুর মনের আশা পূরণ হয় কিনা। আরাধ্য আমতা আমতা করতে লাগলো। আশা কৌতুক করে বলল, হ্যাঁ, সেই বাদরের গলায় এখন লোহার মালা ঝুললেই হয়। আরাধ্য প্রতিবাদ করে বলল, দেখ পাখির বাসা তুই, কিন্তু আমায় বাদর বলে অপমান করতে পারিস না। আশা মুখ বাঁকালো। তাসফি ওদের থামিয়ে বলল, আচ্ছা তোরা থাম, এভাবে বাচ্চাদের মতো ঝগড়া কেন করছিস? আশা তাসফির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, হ্যাঁ, তুমি আর স্যার যখন একে অপরের সঙ্গে বাচ্চাদের মতো ঝগড়া কিলাকিলি করো তখন কিছুই না, তাই না? তাসফি ওর দিকে রাগী দৃষ্টিতে তাকালো। আশা মুখ বাঁকিয়ে বসে পড়ল। খানিকক্ষণ বাদেরই ক্লাসে স্যারের আগমন ঘটল। ওরা ক্লাসে মনোযোগী হলো। ক্লাস শেষে ওরা চারজন বাইরে বেরিয়ে লক্ষ্য করলো তাসফির দিকে সকলে আর চোখের দৃষ্টি। আসলে তখন মানসার ক্ষমা চাওয়া দেখে ক্লাসের সবাই বুঝে গিয়েছিল তাসফি সেই মর্গে থাকা মেয়েটা, আর সেই খবর ক্লাস থেকে কলেজে ছড়িয়ে পড়েছে। তাই তো এখন তাসফিকে সকলের অদ্ভুত দৃষ্টির মুখোমুখি হতে হচ্ছে। কেউ কেউ তো এসে আবার জিজ্ঞেসও করছে, এই তুমি সেই মেয়েটা তাই না? তুমি মর্গে আটক ছিল, তোমাকে তো নিস্তব্ধ স্যার কোলে করে হসপিটালে নিয়েছিল তাই না? তাসফি চুপচাপ সব শুনছে আর মাথা নাড়ছে। ওরা এখন বুঝতে পারছে তাসফিকে যেন এসব প্রশ্নের সম্মুখীন না হতে হয়, তাই তো নিস্তব্ধ তাকে আড়ালে রেখেছিল। আশা তেলে বেগুনে জ্বলে উঠে শুধালো, দেখ দেখ, শয়তানি আস্তে না আস্তে একটা কেলেঙ্কারি ঘটিয়ে দিল। কে বলেছিল তোকে ফলাও করে এসে ক্ষমা চাইতে? তাসফি ওকে বাধা দিয়ে বলল। থাম না। তাসফি ওরা ক্লাসের সামনে করিডোরে দাঁড়িয়েছিল। মানসা এসে কাচুমাচু মুখ বলল, দেখো না তোমাদের কি বিপদে ফেলে দিলাম। প্লিজ তোমরা আমায় ভুল বুঝো না, আমি আসলে ব্যাপারটা বুঝতে পারিনি। তোমাদের বিষয়ে কেউ জানতো না, আমিও জানতাম না। আই এম রিয়েলি সরি তাসফি। ঠিক আছে, সমস্যা নেই, আমি বুঝতে পারছি তুমি ইচ্ছে করে করনি কোনোটা। তাসফির উপর রাগ দেখিয়ে ওরা তিনজন ক্লাসে চলে গেল। তাসফি ওখান থেকে হেঁটে হেঁটে কিছুটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো। এত গুঞ্জন তার আর ভালো লাগছে না। চারপাশে মৃদু সমীরণ বইছে। তাসফির ভালো লাগছে। এত কিছুর মাঝেও তাসফির কেন জানে না মন খারাপ হচ্ছে না। সারাক্ষণ শুধু তার ডাক্তার সাহেবের রাগী মুখখানায় ভেসে উঠছে তার মন স্পটে।
হয়তো তাসফি ভীষণ খুশি কতগুলো দিন পর সে নিজ শ্বশুর বাড়িতে অতি প্রিয় মানুষগুলোর কাছে ফেরত গিয়েছে বলে। আর তার সকল ক্রেডিট তো তার ডাক্তার সাহেবের। তাই তো চারপাশের উত্তপ্ত নিঃশ্বাসও তাকে ছুঁতে পারছে না। তাসফি আনমনেই মুচকি হাসল। তাসফি, পরিচিত কণ্ঠস্বরে তাসফি পিছু ঘুরে চাইল। হাবিব স্যারকে দেখে সে সালাম দিল। তাসফি জানে না কেন হাবিব স্যার শুরু থেকেই তাকে অনেকটা স্নেহ করেন, বলতে গেলে অতিরিক্ত। হাবিব স্যার বললেন, একটু সাবধানে থেকো কেমন? সবাই তো মনে হয় তোমার বিষয়টা জেনে গিয়েছে। তাসফি হেসে বলল, জি স্যার, সমস্যা হবে না আমার। হাবিব স্যার তাসফির মাথায় হাত রাখলে সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে। তাসফি হাসি খুশি মুখে দাঁড়িয়ে আছে। নিস্তব্ধ তখন করিডর তাদের পেরিয়ে হন হন করে হেঁটে গেল। নিস্তব্ধকে দেখে হাবিব স্যার পিছু ডাকলেও নিস্তব্ধ ফিরে চাইল না। হাবিব স্যারের দিকে চাইলে সে নির্ঘাত এখন একটা রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে ফেলবে। নিস্তব্ধকে দেখে তাসফি শুষ্ক ঢোক গিলল। চেম্বারে পৌঁছে নিস্তব্ধ গায়ের অ্যাপ্রন এক প্রকার ছুঁড়ে ফেলল। রাগের চোটে হিস হিস করতে লাগলো। এমনিতেই সে রাত থেকে তাসফির উপর রেগেছিল। হাবিব স্যারের সঙ্গে তাসফির কথা বলা নিস্তব্ধ রাগের পারদ ছিল দ্বিগুণ করতে যথেষ্ট। তার রাগ আরও দ্বিগুণ হলো পরপুরুষ তার বউয়ের ত্বক স্পর্শ করায়। সে চেয়েও পারছে না নিজেকে শান্ত করতে। তার কাছে আসে না, অথচ দেখো পরপুরুষের সঙ্গে কেমন হেসে হেসে কথা বলা হচ্ছে। কেন একজন পরপুরুষের তার মাথায় হাত রাখবে? স্নেহ হোক আর ভালোবাসা বা বন্ধুত্ব, গায়ে কেন হাত দিতে হবে? মুরব্বী মানুষ হয় ভিন্ন কথা, সে থাকতে কেন একজন অবিবাহিত পুরুষ তার বউয়ের কাছাকাছি যাবে? হাবিব স্যার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তাসফি ছুটে নিস্তব্ধর কেবিনে এলো। ডক্টর সাহেব শুনুন। নিস্তব্ধ রক্তচক্ষু দৃষ্টিতে তাসফির পানে চাইল। নিস্তব্ধর অবস্থা দেখে তাসফি এবারে সত্যি খানিকটা ভয় পেল। আসলে হয়েছে কি? তাসফি বাকি কথা বলতে পারল না। এক ঝটকায় তাকে দেওয়ালের সঙ্গে চেপে ধরল নিস্তব্ধ। শক্তপোক্ত কংক্রিটের দেয়ালে তাসফির পিঠ ঠেকল। জোরে চেপে ধরায় মৃদু ব্যথা পেল সে। নিস্তব্ধ রাগী চোখে তাকিয়ে তাসফি ভয়ে কেঁপে উঠল। নিস্তব্ধ রাগে হিসিয়ে বলল, রাতে আমার রুমে থাকেন না, কাছে আসেন না, অথচ পরপুরুষের সঙ্গে দিব্যি হেসে হেসে কথা বলতে পারেন। আমি কিন্তু এতটা ভালো মানুষ নই মেসেজ আসার। পরপুরুষের ছোঁয়া আমার বেগমের গায়ে আমি মোটেও সহ্য করতে রাজি নই। আপনার গায়ে শুধুমাত্র ওই নিস্তব্ধ ইয়াসারের ছিলমোহর থাকবে, অন্য কারণে। বুঝেছেন? নিজেকে হেফাজত করবেন, না পারলে বলবেন। আমার জিনিসের হেফাজত আমি নিজে করে নেব। নিস্তব্ধ আক্রোশে চুমু দিল তাসফির গালে। আমার কথা বোঝা গেল? না বুঝলে ভিন্ন ওয়েতে বোঝাতে আমার দ্বিধা নেই। তাসফি কোনো উত্তর দিল না। আসলে নিস্তব্ধর হঠাৎই রূপ সে স্তব্ধ। আগে কখনো নিস্তব্ধকে সে এতটা ডেসপারেট হতে দেখেনি। তাসফির উত্তর না পেয়ে নিস্তব্ধ মেজাজ হারিয়ে কামড় বসালো তাসফির মসৃণ গলায়। ব্যথায় চোখ খিচে নিল তাসফি। এই সময় চেম্বারের দরজার ফাঁক গলি নিস্তব্ধ ও তাসফির ঘনিষ্ঠ মুহূর্তগুলো খুব সন্তর্পণে ক্যামেরা বন্দি করে নিল কেউ। তাসফির উত্তর না পেয়ে নিস্তব্ধ মেজাজ হারিয়ে কামড় বসালো তাসফির মসৃণ গলায়। ব্যথায় চোখ খিচে নিল তাসফি। নিস্তব্ধ তাসফির দু হাত মুচড়ে ধরায় তাসফি পারল না ব্যথা জায়গায় আঙ্গুল ছোঁয়াতে। তাসফি তার ডাক্তার সাহেবের দিকে চোখ পিটপিট করে চেয়ে হালকা স্বরে শুধালো, ডক্টর সাহেব, আর ইউ জেলাস? নিস্তব্ধ অদ্ভুত চোখে চাইল নিচে অর্ধাঙ্গিনীর পানে। ফিসফিস করে বলল, হলি বা ক্ষতি কিসে বলুন? তাসফি শিউরে উঠল। নিস্তব্ধ তাসফির গলায় কামড়কৃত স্থানে নিজ আঙ্গুলের সাহায্যে আলতো স্পর্শ করে স্লাইড করল। আরো খানিকটা চেপে ধরল। মাদকীয় স্বরে বলল, আপনি জানেন না, আপনি শুধু আমার। অন্য কারো কর্তৃত্বে আপনার উপর ফলতে দেখলে প্রথম আপনাকে শাস্তি দেব। রিপিট, প্রথম শাস্তিটা আপনাকে পেতে, কারণ তাকে সুযোগটা আপনিই করে দেননি। তবে না সে সাহস পাবে। আপনি আমার আমানত। আমার জন্য আপনার নিজেকে পুলিশ মুক্ত রাখা আপনার দায়িত্ব। আমি সেটা টলারেট করব না। বুঝতে পেরেছে? তাসফি পিটপিট করে চেয়ে মাথা নাড়ল। ক্লাসে যান, সময় হয়ে এসছে। গো। তাসফি মুখ কাচুমাচু করে বলল, আমি না ছাড়লে কি করে যাব? নিস্তব্ধ ছাড়ার নাম করলেও আর ছাড়া হলো না। আরো 5 মিনিট নিজের কার্য সাধন করলো, যেন রাতের সুদ পুরোটাই আসল সহ বুঝে নিতে তৎপর তাসফির অসভ্য ডাক্তার সাহেব। তাসফি শ্বাস নেওয়ার কুল কিনারা পেল না। নিস্তব্ধ সেই সুযোগই দিল না, দিতে সে রাজি নয়। নিস্তব্ধ চেম্বার থেকে হাঁপাতে হাঁপাতে বের হলো তাসফি। উফ, লোকটা তাকে যেভাবে চেপে ধরেছিল তাসফির তো মনে হচ্ছিল এই না তার প্রাণটা খাঁচা ছাড়া হয়। এমন রাক্ষসে ঘাড়তেরা পুরুষ বোধহয় তার কপালেই পড়ার ছিল। তাসফি মনে হচ্ছে এই বোধহয় লোকটা তাকে টুপ করে ট্যাবলেটের মতো পানি ছাড়াই গিলে ফেলবে। পানি ছাড়াও এক ফোঁটা হবে না লোকটার। বুক
ঢুকে যা দম তাতেই যথেষ্ট। কি এমন হয়েছে এত রিয়েক্ট করার? ইস! ক্লাসে ঢুকে তাসফি অবাক চোখে তাকিয়ে রইল সামনের অবাঞ্ছিত দৃশ্য অবলোকন করে। আশার সামনে সিনিয়র একজন বড় ভাই হাঁটু গেড়ে বসে আছে প্রপোজ করার ভঙ্গিতে। তাসফি এগিয়ে গেল। প্রপোজ করার ভঙ্গিতে নয়, ভরা ক্লাসরুমে আসলেই সে আশাকে প্রপোজ করছে। আশা বেচারি কিছুটা থতমত খেয়ে দাঁড়িয়ে আছে। কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছে না সে। ছেলেটার হাতে গাঁদা ফুল এগিয়ে দেওয়া আশার দিকে, লক্ষ্য আশার ফুলটা গ্রহণ করে ছেলেটাকে উদ্ধার করা। আশা যেন প্রতিজ্ঞা করেছে কিছুতেই হ্যাঁ বলবে না, ফুলও নিবে না। গাঁদা ফুল দিয়ে কে প্রপোজ করে আজও? ছেলেটাও নাচর বান্দা, মনে হচ্ছে সেও আশাকে না রাজি করিয়ে উঠে দাঁড়াবে না। এদিকে ক্লাসে স্যার আসার সময় হয়ে গিয়েছে। সবাই তটস্থ। স্যার এসে এসব দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাসফি, আরাধ্য আর স্বর্ণিধি সার্কাস দেখার মতো দর্শক হয়ে দাঁড়িয়ে আছে। মনে তাদের উৎকণ্ঠা, আশার মনোভাব বোঝার। কি হচ্ছে এখানে? সার্কাস দেখতে থাকা সকলে নড়েচড়ে বসলো গম্ভীর পুরুষালী কণ্ঠের ভারে। যা ভয় করেছিল তাই বোধহয় হয়েছে। সবাই পেছনে ঘুরে তাকালো, দেখতে পেল সুজন স্যার চোয়াল শক্ত করে হাতমুষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে আছে তাদের পেছনে। আশা শুষ্ক ঢোক গিলল। কি হলো? অ্যান্সার মি। কি হচ্ছে এখানে? সুজন স্যারের স্বর আগের থেকেও বোধহয় খানিকটা রাগী শোনালো। সুজনের রাগী স্বর শুনে সবাই আরো তটস্থ হয়ে বসলো। ছেলেটা এখনো ওভাবেই বসে রয়েছে। সুজন ধমক মেরে বলল, এই ছেলেই, কি সমস্যা? কি হচ্ছে? সার্কাস চলছে? এভাবে বসে আছো কেন? এটা কি তোমাদের ক্লাসরুম নয়? এখানে কেন তবে? তাসফি গাঢ় চোখে সুজনের দিকে চাইলো, বলল, বুঝতে পারছেন না স্যার, ছেলেটা আমাদের আশাকে প্রপোজ করেছে। সোজা বাংলা ভাষায় ভালোবাসা জানাচ্ছে। আর আমাদের আশাও। আশা তাসফির হাতে চিমটি মারল। সুজন বলে উঠল, কি হলো? থেমে গেল কেন বলো? থাক, কিছু না স্যার। সুজন ধমকে ধামকে ছেলেটাকে ঘাড় ধরে বের করলো। এই ছেলে, বের হও। মেডিকেল কলেজ বাপ মায়ের টাকা খরচ করে পড়াশোনা করতে এসেছো না প্রেম প্রীতি করতে এসেছো? থাপড়ে দাঁত পাটি সব খুলে ফেলবো। এটা কি তোমার ভার্সিটি পেয়েছো যে যা খুশি ইচ্ছা তাই করবে? যাও, বের হও, অসভ্যের দল। আশার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, কি হলো? তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? ছেলের সঙ্গে যেতে চাও? আশার সঙ্গে সঙ্গে দুপাশে মাথা নাড়ল। তাহলে দাঁড়িয়ে আছো কেন? বসো। রাবিশ। সুজন গজগজ করতে করতে পড়াতে শুরু করলো। আশাকে প্রপোজ করতে দেখে তার কেন এত রাগ লাগছে সে জানে না। শুধু জানে আশার পাশে সেই ছেলেটাকে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারছিল না। আজ আর কোনো ফাজলামো না করে সবাই ভদ্র বাচ্চার মতো ক্লাস করতে লাগলো। কারণ তারা জানে সুজন স্যার এমনিতেই হাসি খুশি ফানি ক্যাটাগরির মানুষ। কিন্তু হঠাৎ রেগে গেলে কেলেঙ্কারি অবস্থা। এই তো সেদিন তাদের ক্লাসে একটা মেয়েকে যা ইচ্ছে তাই ভাবে অপমান করলো। অপমান করার যথেষ্ট কারণও ছিল বটে। মেয়েটা ক্লাসের মাঝে বারবার ডিস্টার্ব করতো। ভাবতো সুজন স্যার তো আর কিছু বলে না, কিন্তু মেয়েটাকে অপমানের সঙ্গে ঝাড়ি দেওয়ায় তাদের সবার শিক্ষা হয়েছে। সেই থেকে সবার মনেই নিস্তব্ধ স্যারের মতো সুজনের জন্য ভয় তৈরি হয়েছিল। আগে হাসি ঠাট্টা করলেও এখন এতটা করতে সাহস পায় না। ক্লাস শেষে সুজন বেরিয়ে গেল। তাসফি আশার কানে কানে ফিসফিস করে বলল, পাখির বাসা, সত্যি করে বলতো, আমার দেওর কি পছন্দ করিস? কতদিন যাবত তোর মতিগতি লক্ষ্য করছি আমি, ভালো ঠেকছে না তো। দেখ, সত্যি বলবি কিন্তু। আশা আমতামতা করলো। আরে ওরকম কিছুই না, কি যে বলিস তুই! কোথায় আমি আর কোথায় স্যার, পাগল! হ্যাঁ হ্যাঁ, লুকাও দেখি, কতদিন লুকাতে পারো, আমিও দেখে নিব। আশা করুণ চোখে তাকিয়ে রইল তাসফির পানে। আমার দিকে তো এভাবে তাকিয়ে লাভ নেই। তুমি বরং এবার নিস্তব্ধকে ডিভোর্সটা দিয়ে দাও, কেমন? তাসফি মুচকি হেসে নড়ে চড়ে বসলো। কফির কাপে চুমুক দিয়ে তা পুনরায় টেবিলে রাখলো সুধাল। হ্যাঁ, তা দিতেই পারি, তবে তৃপ্তি ম্যাডাম, আপনি না হয় আপনার বন্ধুকে গিয়ে বলুন সে যেন তার বউকে ডিভোর্সটা দিয়ে দেয়। নিস্তব্ধ ইয়াসার যদি তার বউকে ডিভোর্স না দেয় তবে আমার আর কি করার বলুন? আপনি বরং কথাটা আপনার বন্ধুকে গিয়ে বলুন, কেমন? তৃপ্তি গাঢ় চোখে তাকিয়ে রইল তাসফির পানে। তাসফি কফির মগে শেষ চুমুকটুকু দিয়ে বলল, শুধুমাত্র এই উসিলায় আপনি আমার ডেকে থাকলে আমি আসছি, তবে ওসমান মিলে অনেক কাজ পড়ে আছে। ও হ্যাঁ, থ্যাঙ্কস ফর দ্য কফি ট্রিট, বাই।
তাসফি ক্যাফের দরজা দিয়ে দ্রুত কদম ফেলে বেরিয়ে গেল। তৃপ্তি নীরব দৃষ্টিতে রমণীর স্থান ত্যাগ করা দেখল, অতঃপর একা একাই মুচকি হাসল। তার কাজ শেষ, এবারে সে নিশ্চিন্তে থাকতে পারবে। শেষ নিঃশ্বাসটুকু বোধ হয় সে নিশ্চিন্তে ফেলতে পারবে, থাকবে না আর কোনো পিছুটান। বাড়ি ফিরে তাসফি আজ আর সাহস পেল না নিস্তব্ধ রুমে যেতে। কাল জেদ ধরে যায়নি, আর আজ নিজেই সাহস পাচ্ছে না। তাসফিকে ঘামতে দেখে বাসন্তী ভ্রুকুচকে বলল, কি ব্যাপার, এত ঘামছিস কেন তাপসি? তাসফি আঙ্গুলের সাহায্যে কপালের ঘামটুকু বৃথা মোছার চেষ্টা করে বলল, কই কই গরম লাগছে বোধহয় ভীষণ, বুঝলে তো। তাসফি পাশে থাকা বাসন্তীর ফোনে তখন মাহিন দিয়ে সেভ করা নম্বর থেকে কল এলো। তাসফি ভ্রু উঁচিয়ে চাইলো সেদিকে। বাসন্তী খপ করে ফোনটা নিয়ে কল কেটে দিয়ে মেকি হাসার চেষ্টা করলো। আবারও কল বেজে উঠল। বাসন্তী ওখান থেকে উঠে বেলকনিতে চলে গেল ফোন নিয়ে। তাসফি আর অত ঘাটালো না, সে আছে অন্য চিন্তায়। তার একবার নিস্তব্ধর অবস্থান পরীক্ষা করে আসা উচিত, নাকি এভাবেই থাকবে। তাসফি গুটি গুটি পায়ে নিস্তব্ধ রুমের সামনে এলো। ওকে মেরে দেখার চেষ্টা করলো নিস্তব্ধ কি করছে, কিন্তু রুমের মাঝে মানুষের উপস্থিতি টের পেল না। তাসফি ঠোঁট উল্টালো, গেল কোথায় লোকটা? কি করছেন ম্যাডাম? কানের পুরুষালী কণ্ঠস্বরের ভারে তাসফি চমকে উঠল, চোখ খিচে বন্ধ করে নিল। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তাসফি মেকি হাসার চেষ্টা করে পিছু ঘুরে দাঁড়ালো, নিস্তব্ধ ভ্রু নাচালো। আমার রুমের সামনে ম্যাডামের উকি মারা হচ্ছিল কেন শুনি, কারণটা জানতে পারি? তাসফি পালানোর পথ খুঁজছে, নিস্তব্ধর সামনে দাঁড়িয়ে থাকায় দৌড়ও দিতে পারছে না, নইলে নির্ঘাত এখন সে দৌড় মারত। নিস্তব্ধ তার দিকে আরেকটু ঝুঁকে আসতেই নিস্তব্ধ মুখের কাছে দু হাত জড়ো করে সঙ্গে সঙ্গে বলে উঠল, বাসন্তী আপা, বাসন্তী আপা আমার আপনার টি শার্টটা নিতে পাঠিয়েছিল। নিস্তব্ধ ভ্রু উঁচিয়ে চাইলো, কৌতুক করে বলল, মানে সিরিয়াসলি আপু তোমার টি শার্ট নিতে পাঠিয়েছে? তাসফি ডানে বামে মাথা নাড়ল, আবার উপর নিচ মাথা নাড়ল। ধুর, কি করছে সে? ও তাই বলছে। আমার টি শার্ট দিয়ে কী করবে আপা শুনে? পরবে বলছে। আমার জামা কাপড়ে বোধ হয় আপনার মতো অভাব পড়েছে। আমার সাইজ তো আপনারও হবে। না না, আপু তো দূরের কথা। তাসফির বুকে ধুকভুকানি ক্রমশই বাড়তে লাগলো। লোকটা কাছে আসলেই সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিস্তব্ধ আরো একটু ঝুঁকে তাসফির ঠোঁট ছুঁই ছুঁই অবস্থায় ফিসফিস করে বলল, অবশ্য আপনি পড়তে চাইলে দিতেই পারি, এর আগে তো পড়েছেন, আশা করি প্রবলেম হবে না। তাসফি চোখ খিচে বন্ধ করে নিল। ছি, লোকটা কি করে জানলো এই কথা? রুম্পার কণ্ঠ পেয়ে নিস্তব্ধ ঝট করে সরে পড়ল। তাসফি এই সুযোগে এক চোটে বাসন্তীর রুমে এসে দরজা লাগিয়ে দিল। নিস্তব্ধ চেয়েও আটকাতে পারল না। নিস্তব্ধ মৃদু কেশে রুম্পার উদ্দেশ্যে বলল, বলছিলাম আমার জন্য এক কাপ চা বাজিয়ে দিস তো। বুঝলি গলাটা না কেমন যেন খুশখুশ করছে। রুম্পা মুচকি মুচকি হাসতে হাসতে চলে গেল। ভাইজানের অজুহাত সে ঠিক বুঝতে পেরেছে। হি হি হি। পরদিন সকালবেলা তাসফির কেন জানি না আজ ফুটতে একটু লেট হয়ে গেল। আকাশের অবস্থাও আজ ততটা ভালো নয়, কেমন একটা মেঘলা মেঘলা ভাব বিদ্যমান। ঠাহর করা যাচ্ছে বৃষ্টি হবে বোধহয়। নিচে গিয়ে আজ তাসফি নিস্তব্ধরও দেখা পেল না। হয়তো চলে গিয়েছে হসপিটালে। কলেজের পরিবেশ আজ কিছুটা গরম গরম। কলেজে প্রবেশের পর তাসফির এমনটাই মনে হলো। চারদিকে কেমন ফিসফিসানি রমরমা, মৃদু ভর্ৎসনার গুঞ্জন। তাসফি বুঝতে পারছে না হঠাৎ সবার কি হলো। এর মাঝে কতগুলো মেয়ে এসে তার পাশে ভিড় জমিয়ে পড়ল। এই দেখ দেখ, এই মেয়েটা না? আরে হ্যাঁ হ্যাঁ, এই মেয়েটাই তো। হ্যাঁ, দেখ কেমন নীলাজ স্যারের সঙ্গে ফষ্টি করে, কেমন ঢং ঢং করতে করতে কলেজে চলে এসেছে। আরে এইসব মেয়েদের এক ফোঁটাও লজ্জাবোধ আছে নাকি? আরে এই জন্য নিশ্চিত স্যার বোধ হয় সেদিন মেয়েটার নিখোঁজ হওয়ার এতটা উতলা হয়েছিল, বুঝিসনি? তাসফি শুধু হতবম্ব হয়ে সবটা শুনছিল। মুহূর্তের মাঝে ঘটনা ঘটায় তাদের কথার আগামাথা সে কিছুই বুঝছে না। ভিড়ের মাঝ থেকে আসার স্বরনিধি তাসফিকে টেনে বের করে আনলো। একটা ফাঁকা ক্লাসরুমে এনে তাকে বসালো। তাসফি অবাক স্বরে বলল, কি হয়েছে আশা? বাইরে সবাই কি বলাবলি করছে? আশা তাসফিকে মৃদু ধমক দিয়ে বলল, তার আগে তুই বল তোর ফোন কোথায় রেখেছিস? কতবার কল দিয়েছি দেখিস নি? মেসেঞ্জারে ভিডিও লিংক পাঠিয়েছি, তাও দেখিস নি? তাসফি মাথা নাড়লো, ব্যাগ থেকে ফোন বের করে দেখলো তা সাইলেন্ট করা। আশা তাসফির হাত থেকে ফোন নিয়ে একটা ভিডিও ওপেন করে তাসফির হাতে ধরিয়ে দিল। তাসফি বিস্ফোরিত দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। এলোমেলো চোখে সে একবার আশার স্বরনিধির দিকে চাইল, কাপা কণ্ঠে বলল, কিন্তু আমরা তো। আশা ওকে থামিয়ে বলল, ভিডিও
আমরা জানলে কি হবে তাসফি, সবাই তো জানে না। ভিডিওতে দেখা যাচ্ছে নিস্তব্ধ তাসফিকে দেওয়ালের সঙ্গে চেপে ধরে আছে। নিস্তব্ধ কেবলই নিচু হচ্ছে তাসফির মুখের দিকে। এরপরে ভিডিওটি কাট। যে ভিডিওটা করেছে বাকিটুকু করার বোধ হয় সে আর সুযোগ পায়নি। ক্যাপশনে স্পষ্ট করে লেখা, এই হচ্ছে প্যাশন মেডিকেল কলেজের একজন আদর্শ শিক্ষকের অবস্থা, ছাত্রীর সঙ্গে ফষ্টি নষ্টি, ছি 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 ছি। বাতাবরণ মানুষের উত্তপ্ত নিঃশ্বাসের মতোই উষ্ণ, আকাশে মেঘ অথচ পরিবেশ গরম। আরিফুল হক নিস্তব্ধ রাগী মুখশ্রীর পানে একবার তাকিয়ে শুধায়, দেখ, নিস্তব্ধ গ্রুপ থেকে ভিডিওটা ডিলিট করার কথা বলা হয়েছে, তবে যা রটে যাওয়ার তা তো রটেই গিয়েছে, এখন আর কিছুই করা সম্ভব নয়। তারা তো আর সত্যিটা জানে না। কিছু রটানি স্যার, রটানো হয়েছে। আমার স্ত্রীকে আমি জড়িয়ে ধরবো না কেস করবো, সেটা এখন তো আমার ব্যক্তিগত ব্যাপার। সুজন বললে, দেখ নিস্তব্ধ, রটানো হয়েছে সেটা আমরাও বুঝতে পেরেছি, কিন্তু যে কাজটা করেছে সে তো তোর ক্ষতি চায় বলেই সুযোগটা লুফে নিয়েছে। হ্যাঁ, আমার ক্ষতি চায়, তাই না? যে কাজটা করেছে না, কলিজাটা ছিঁড়ে নিয়ে আসবো আমি। বলে কিনা আমি নাকি নিজের বৈধ ওয়াইফের সঙ্গে ফষ্টি নষ্টি করি। ফষ্টি নষ্টি কত প্রকার কী কী সবগুলো বুঝে ছাড়বো চানোয়ারটাকে। স্যার, ভিডিও ডিলিট করার আগে ফেক আইডিটা দেখে রাখুন। সুজন, তোর বন্ধু হৃদয়ের নম্বরটাও আমায় সেন্ড কর। ও তো সব কাজে এক্সপার্ট, ওকে বল যে করেই হোক আইডিটাকে ট্র্যাক করতে। একবার শুধু জানতে পারি, জাস্ট একবার। নিস্তব্ধ আরিফুল হকের দিকে রক্তচক্ষু বদনে চেয়ে শুধালো, আর আমি যদি এবারে কোনোভাবে জানতে পারি এবারে সব কাজের সঙ্গে আপনার তবে মেয়ে বলে এবারে আমি তাকে ছেড়ে দেব না। আর শুনুন, কিছু রোটে চায়নি, বুঝেছেন? সবাইকে মাঠে জড়ো করুন এক্ষুনি। এতদিন যা বলিনি আজ বলবো। সুজন নম্বর দিতেই নিস্তব্ধ হৃদয়কে কল লাগালো। হ্যালো হৃদয়, হ্যাঁ শোনো, আইডির নাম নীলপদ্ম। 3 সেকেন্ডের ভিডিওটি ছাড়া হয়েছিল সকাল 6টার দিকে, আমাদের কলেজ গ্রুপে ছাড়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার লিঙ্ক পাঠিয়ে দিয়েছি। যত দ্রুত সম্ভব আইডিটা কার ট্র্যাক করার চেষ্টা করো। তুমি একমাত্র ভরসা, প্লিজ যত দ্রুত সম্ভব। আচ্ছা, রাখছি। নিস্তব্ধ ফোন কেটে বাসন্তীর নম্বরে কল লাগালো। কি ব্যাপার ভাই, এর সময়? আপা শোন, যেখানে আছিস যেভাবে আছিস এক্ষুনি আমার রুমে যাবে। ড্রেসিং টেবিলের 3 নম্বর ড্রয়ারে আলমারির চাবির ছোড়া পাবি। সব থেকে বড় চাবি দিয়ে আলমারি খুলে সবচেয়ে ছোট্ট চাবিলে আমার আর তাসুর বিয়ের কাবিননামা নিয়ে আসবে। ড্রাইভারকে বলবি হাই স্পিডে গাড়ি চালাতে, সঙ্গে বাবাকেও আনবে। 10 মিনিটের মাঝে কলেজ পৌঁছাবে। আই রিপিট, 10 মিনিট। কিন্তু কোনো কথা না আপা, যা বলিস দ্রুত কর, সময় কম। বাসন্তী কেবলই একটু ড্রয়িং রুমে বসেছিল, ভাইয়ের কথার মানে না বুঝলেও যা বলল সে তাই করল। মানসা তাসফিদের পিছু পিছু এসেছিল, সব দেখে আহাজাহারি করে বলল, ও মাই গড, এইসব কি তাসফি? শেষে কিনা তুমি আর নিস্তব্ধ স্যার? এজন্যই বুঝি নিস্তব্ধ স্যার তোমাকে বারবার নিজের চেম্বারে ডাকে। ইস, হাউ রোমান্টিক। তাসফি চোখ ফেটে বেরিয়ে এলো নোনা জলের ভান্ডার। তাসফি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলল, মুখ সামলে কথা বলবে বাদশা। নিস্তব্ধ ইয়াস আমার প্রেমিক না, হি ইজ মাই হাজবেন্ড। হাজবেন্ডের সঙ্গে কেউ ফষ্টি নষ্টি করে না, বুঝেছো? হালাল সম্পর্ক আমাদের, তাই বদ্ধ রুমে আমরা কি করব না করব তোমাকে বলার কে তুমি শুনি? মানসা অবাক হওয়ার ভান করে বলল, ও তাই বুঝি? নিস্তব্ধ স্যার তোমার হাজবেন্ড? হাসালে তাসবি। মানসা জোরে জোরে হাসতে লাগলো। নিজেদের রোংনামি ঢাকার জন্য মিথ্যে অসাধারণ রোংনামে। মানসার গালে ঠাস করে চর পড়লো। পুরুষটা বোধহয় নিজের সর্বশক্তি লাগিয়ে কষিয়ে চরটা বসিয়েছে গালে। মানসার মাথা ঘুরে উঠলো চরের দমকে। ইডিয়েট, তোমার সাহস কি করে হয় আমার ওয়াইফকে নোংরা মেয়ে বলার? কি হলো, অ্যান্সার মে। মানসা কোনো উত্তর দেওয়ার ভাষা খুঁজে পেল না, সে এখনো শকে আছে। নিস্তব্ধ এক পলক তাসফির পানে চাইলো, কাঁধ জড়িয়ে ভরসা দিয়ে আদরে স্বরে শুধালো, কিচ্ছু হয়নি বউ, এই তো সব ঠিক হয়ে যাবে এক্ষুনি, আমি ঠিক করে দেবো সব, প্রমিস জান। মানসার দিকে তাকিয়ে বলল, কি হলো, এখনো দাঁড়িয়েছো কেন? ক্ষমা চাও তোমার ম্যাডামের কাছে? মানসা বিস্ফোরিত দৃষ্টিতে চাইল, তার চোখ ছলছল করছে। তার মানে কি সত্যি তাসফি? মানসা আর ভাবতে পারল না, কাপা কণ্ঠে শুধালো, আমায় মাফ করে দিও তাসফি। নিস্তব্ধ তাসফির হাত আঁকড়ে ধরে সামনে এগিয়ে চলল। আশার স্বরণিতে এক পলক মানসার দিকে চেয়ে তারাও চলল ওদের পিছু পিছু। মানসা ওখানেই ঠাস করে বসে পড়ল। তবে কি বাবা এই বিষয়ে অবগত ছিল? তবে কেন তাকে জানালো না?
মানসা হাউমাউ করে বসে কাঁদতে লাগলো, কিন্তু তার কান্না কারো কাছে পৌঁছালো না, আর না কেউ দেখলো। নিস্তব্ধ মাঠে জড়ো হওয়া সকলের সামনে তাসফির হাত ধরে টেনে এনে দাঁড় করালো। নিস্তব্ধ সবার সামনে এনে তাসফিরকে দাঁড় করালো। নিস্তব্ধ তাসফির পেছনে দাঁড়ালো। তাসফির দু হাত ধরে উঁচু করলো, আরও একটু হাতের চাপ প্রয়োগ করে স্পর্শ গভীর করলো। বজ্র কণ্ঠে বলল, নাও, তোমাদের সকলের সামনে ফোস্টেনেস্টি করছে। নাও নাও, দেখে নাও। এইভাবেই তো ভিডিওটিতে তাসফির হাত গভীর হয়ে ধরে রেখেছিলাম, তাই না? এতটা কাছাকাছি দাঁড়িয়েছিলাম, তখন সামনে দাঁড়িয়েছিলাম, এখন পেছনে। এটা কোনো বড় ম্যাটার নয়। নাও নাও, দেখে নাও সবাই, লুক এট মি। এইভাবেই ফোস্টেনেস্টি করেছিলাম, রাইট? এতক্ষণে মাঠে হওয়া সকল গুঞ্জন থেকে কেমন গুমট ভাব আঁকড়ে ধরল সকলকে। সবাই স্তব্ধ বদনের সামনে তাকিয়ে আছে, এমনটা তাদের মোটেও আশাই ছিল না। সবাই একে অপরের দিকে অবাক দৃষ্টিতে নিক্ষেপ করে চাইল। নিস্তব্ধ সকলে নীরবতা অবলোকন করে মুচকি হাসল। তাসফিকে পুনরায় সযত্নে তার পাশে দাঁড় করিয়ে হাত আঁকড়ে ধরে থাকলো, যেন ওই একমাত্র হাতই তাসফির ভরসা। এই হাত তাকে সব বিপদের থেকে মোকাবিলা করবে, তাকে রক্ষা করবে। ভিড়ের মাঝ থেকে একটা ছেলে বলে উঠল। নিস্তব্ধ মুচকি হেসে ঠাট্টা স্বরে বলল, কি বলছো ভাই? নিজের হালাল স্ত্রীর সঙ্গে নোংরামো কেন করব? আরে এটাকে তো রোমান্স বলে, জানো না বুঝে? নিস্তব্ধর কথার মানে বুঝতে পেরে সবাই একে অপরের দিকে হতভম্ব হয়ে চাইল। নিস্তব্ধ আবারও শক্ত কণ্ঠে বলল, আর হ্যাঁ, এখানে আমি কোনো শিক্ষক বা ডাক্তার নই, আর না তো তোমরা আমার শিক্ষার্থী। আমি এখানে কথা বলছি একজন সাধারণ মানুষ, একজন হাজব্যান্ড, যাদের স্ত্রীর সঙ্গে নোংরামো তকমা কিছুতে সহ্য করবে না। আর তোমরাও আমার মতো সাধারণ মানুষ। তাই সাধারণ মানুষের মাঝে কোনো শিক্ষক শিক্ষার্থী বলতে কিছুই নেই। আশা করি বুঝতে পেরেছ? বাসন্তী ততক্ষণে সেখানে এসে হাজির হয়েছে। নিস্তব্ধ তাসফির কাঁধ হালকাভাবে জড়িয়ে বলল, এ নিস্তব্ধ ইয়াসার বিবাহিত, আর এই যে তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা, তার একমাত্র অর্ধাঙ্গিনী। আমার বদ্ধ চেম্বারে কোনো নোংরামি করেছিলাম না, বরং আমাদের প্রাইভেট মোমেন্টের ভিডিওগুলো পাবলিক করেছে সেই ব্যক্তি অপরাধী। আর বিয়ের কথা বানাট মনে হলে এই যে কাবিননামা চেক করে দেখতে পারো। তবুও বিশ্বাস না হলে তারিখ মিলিয়ে দেখতে পারো। ভাবতেই পারো আমার বাপ উকিল, এগুলো বানানো সহজ ব্যাপার। আরে ভাই, আইন এতটা সোজা নয় যে তুমি 10 মিনিটের জাল কাগজ বানাবে। তবুও বিশ্বাস না হলে এক্সপার্টকে দিয়ে সই করা কলমের কালি পরীক্ষা করেই দেখতে পারো তা কতটা পুরনো। যে কাজে বিয়ে পড়িয়েছে তাকে ডেকে আনতে পারো, অ্যাজ ইউ উইশ, বাট তাসফি মাই ওয়াইফ, ইট উইল নট বি ফলস প্রুফ ইন এনি ওয়ে। সকলের চোখে বিস্ময়। পুনরায় শুরু হলো গুঞ্জন, এই তবে কি এই তাসফি নামের মেয়েটাই নিস্তব্ধ স্যারের বউ? ও মাই গড, এই মেয়েটাই? ছি, আর আমরা কিনা শুধু শুধু মেয়েটার কত কথা শোনালাম। সত্যি, আসলেই আমরা বোকা। না বুঝে স্যারকে কত কথা বলে ফেললাম। মানুষ না বুঝে কেন যে এসব ভিডিও করে পাবলিক করে বুঝি না। সত্যি, পুরো কথা না জেনেই এরা সবাইকে নাস্তানাবুদ করে। ছি ছি ছি। নিস্তব্ধ সকলের দিকে তাকিয়ে কৌতুক করে হাসলো। কিছুক্ষণ আগে যারাই দুর্নামের বন্যা বইয়ে দিচ্ছিল, দেখো এখন তারাই আবারও আফসোসের সমুদ্রে ভাসছে। হায় রে মানব জাতি। তাসফি অপলক তাকিয়ে রইল তার ডাক্তার সাহেবের মুখশ্রীর পানে। আর সুদর্শন ডাক্তার সাহেবের রাগী মুখখানা দেখতে বোধহয় আরো একটু বেশি সুদর্শন লাগছে। কি অদ্ভুত, তাসফির এত কিছুর মাঝেও কেন এত ভালো লাগছে? কেন ইচ্ছে করছে নিস্তব্ধ ধরে রাখা হাতখানা আর না ছাড়তে? কেন ছাড়বে সে? আজন্ম কাল ধরে রাখবে সে তার সুদর্শন বুদ্ধিদীপ্ত ডাক্তার সাহেবের হাতখানা। এ জনমে পর জনমে সব জনমে শক্ত করে আঁকড়ে ধরে রাখবে। নিস্তব্ধ সকলকে থামতে বলে উচ্চ কণ্ঠে শুধালো, তোমাদের শিক্ষক হিসেবে একটা উপদেশ দিতে চাই। জীবনে কখনো কোনো পদক্ষেপ যাচাই বাছাই না করে নেবে না। এখনকার অনলাইনের যুগে কে সত্যি বললো কে মিথ্যা বললো এটা বাছাই করা বড্ড মুশকিল। আর তা যদি হয় আমাদের একদমই অজানা, তাহলে তো কথাই নেই। সমাজ আমাদের যেভাবে পারবে লুফে নেবে। তাই কারো দিকে আঙুল তোলার আগে সত্য মিথ্যা যাচাই করে নেবে। তোমাদের একটা কথার প্যাচে কত মানুষ কত সমস্যায় পড়ে তা তোমাদের ধারণার বাইরে। আর যদি আমার অর্ধাঙ্গিনী দুর্বল হতো, আমি দুর্বল হতাম, তা হয়তো তোমাদের সামনে সত্যি কথাগুলো তুলে ধরার চেষ্টা করতাম না। অপমানে ঘরের দ্বার দিয়ে বসে থাকতাম। আমার স্ত্রীর প্রতিবাদ না করে কান্না করে বুক ভাসিয়ে ফেলত। আর তোমরা কি করতে? একজনের মিথ্যাকে বুকে পোষে রেখে মিথ্যাকে সারা জীবন সত্য মেনে আসতে। আর আমরা কি করতাম? সমাজের অসুস্থ মানসিক টর্চার অতিষ্ঠ হয়ে উঠতাম। তাই কখনো কাউকে মানসিক আঘাত করার আগে সত্য কিংবা মিথ্যা যাই হোক না কেন যাচাই করে নেবে। কখনো কখনো এই সত্য মিথ্যা একটা প্রাণের মূল্যের সমান ভাগিদার হয়ে দাঁড়ায়, যা আমরা
আমাদের সমাজে মানুষ তা কল্পনা করতে পারে না। এই সত্য মিথ্যা খেলা মানব জীবনও তোমাদের অনেকটা কাছে দেবে। প্রতিটা পদে পদে নতুন করে মানুষ চিনবে। মাঝে মাঝে আমাদের সমাজে কিছু অসুস্থ বিকৃত মানুষকে জানবে, আর পরবর্তীতে অবশ্যই তাদের এড়িয়ে চলবে। আর একটু আগে ওখান থেকে কোনো ছেলেটা যেন বললো না, সমাজের মানুষ কি শিখবে। আরে ভাই, তোমরা কি শেখাচ্ছ সমাজকে? নগ্নমি ফাতরামি রাহা জানে। এই যে কদিন আগে একটা শিশু ধর্ষণ হলো, সেখানে তো কোনো প্রতিবাদ করো না। এখানে সেখানে চুরি ডাকাতি হচ্ছে, কেউ শত্রুতা করে কারো গলা কেটে ফেলছে। আশ্চর্য, সমাজে আমাদের অহৈতুক কোনো শিক্ষক কোনো সেলিব্রিটি কি করলো সে খবর গুনতে থাকো সারাদিন। তোমাদের থেকে সমাজ কি শিখবে? তোমাদের থেকে সমাজ যদি কিছু শিখতই, তবে দেশে এখন আর এত অন্যায় অপরাধ হতো না। বর্তমানে আবার সমাজ আছে নাকি যে যার নিজের মতো চলে? আর সমাজ যদি থাকতো, তবে স্কুল কলেজ পুরো মেয়েদের ছেলেরা রিপ্রেজেন্ট করলে সমাজের আর 5টা লোক এগিয়ে এসে মেয়েত। কই, তা তো করে না। যে যার কাজ নিয়ে ব্যস্ত। অন্যের কথা ভাববার সময় আছে নাকি কারো? সকলে নিজের পকেট ভরতে ব্যস্ত। সমাজ আছে, কিন্তু সমাজের মানুষগুলোর মনে বর্তমানে একতা নেই, সাহস নেই। কেউ তো পশুর সমান, কেউ কেউ পশুর চাইতেও নিকৃষ্ট। যেসব মানুষজন ছোট শিশুদেরকে ধরে ধর্ষণ করতে পারে, তারা আবার মানুষের হয় কেমন করে? দেশের ধর্ম নেই টানাটানি। আর আমরা সবাই তো মানুষ। যার যার ধর্ম শেষে পালন করো না কেন, কেউ তো বাধা দিচ্ছে না। তবুও কেন এত হানাহানি? এই মন্দির ভাঙে, মসজিদ ভাঙে কেন ভাই? কেন তো হিংসা? কেন তো পরালম্বন? আমাদের প্রিয় নবীর শিক্ষা বলতে বসেছে মানুষ। দিনে কে কয় বক্ত নামাজ পড়ে, কে কতবার আল্লাহকে স্মরণ করে। সমাজের খোঁজখবর রাখো তোমরা? সারাদিন ইউটিউব ফেসবুক নিয়ে পড়ে থাকো, আর প্রাইভেট মেডিকেলে পড়ে বাপের অন্ন ধ্বংস করো। নিস্তব্ধ চোখ বন্ধ করে নিজের রাগ সংবরণ করল। সবাই মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। ভিড় থেকে নিস্তব্ধ ফাঁকা জায়গায় এসে দাঁড়ালো নিলয় সাহেব। গর্বে ছেলের পিঠ চাপড়ে বুক ফুলিয়ে শুধালেন, বেস্ট অফ লাক মাই সান। আজ যেভাবে নিজের ভুল শুদ্ধ নিজ ইগো পাশে রেখে অর্ধাঙ্গিনী পাশে দাঁড়ালে, আই প্রাউড অফ ইউ মাই সান। আশা করি ভবিষ্যতেও আজন্মকাল নিজ অর্ধাঙ্গিনীর হাত শক্ত করে ধরে রাখার চেষ্টা করবে। নিস্তব্ধ কণ্ঠ নিচু করে নিলয় সাহেবের কানে কানে বলল, এগো নয় বাবা, ভালোবাসা। আমি তোমার বৌমাকে ভালোবাসি বাবা। আজ ভালোবাসা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। তুমি মাকে যতটা ভালোবাসো, আমি আমার বউকে তার থেকেও বেশি পরিমাণে ভালোবাসি। ছেলের কথায় নিলয় সাহেব চোখ গরম করে চাইলেন একটা কথা বলে যদি সে শান্তি পায়। ভালোবাসা স্বীকার করবে, তবুও নিচু হবে না, মানে তাকে টেক্কা দিতেই হবে। তবে সে যাই হোক, টেক্কা তো দেবেই। ছেলেটা কার দেখতে হবে না? ভাবনার মাঝে ভদ্রলোক আনমনেই হাসতে লাগলো। নিস্তব্ধ ভ্রুকুচকে বলল, মাথা ঠিক আছে তো তোমার? একা একা হাসছো কেন? ভদ্রলোক ছেলের কথায় থতমত খেল। ছেলেকে পাত্তা না দিয়ে তাসফির মাথায় হাত বুলিয়ে বলল, এই যে মামনি, আরে কোনো চিন্তা নেই বুঝছো। ছেলে যখন মেনে নিয়েছে, তখন আর ঝামেলা করো না মামনি। তোমার তোমার এক বাবা নেই তো কি হয়েছে? আমি আরেক বাবা আছি না? তোমার সঙ্গে তোমার বর মহাশয় স্বয়ং আছেন, আমার গোটা পরিবার আছে। আর কিসের চিন্তা তোমার বলো? বাসন্তী পেছন থেকে তাসফিকে জড়িয়ে ধরে বলল, আর এই যে আমি আছি সব সময় আমার মিষ্টি বোনু প্লাস ভাবির সঙ্গে। আজ নিস্তব্ধ নিজে খুব বড় ধরনের একটা শিক্ষা পেল। বদনাম একবার যা রটে যায় তা শুধরে নিলেও তার রেশ খানিকটা থেকেই যায়। এই যে আশেপাশে মানুষের ফিস দেখে বোঝাই যাচ্ছে তা। তাই তো জীবনে ইচ্ছে করে এমন কোনো কাজকে অপ্রয়োজনীয় ফেলে রাখতে নেই। কখনো কখনো ছোট্ট ছোট্ট বিষয় বস্তুকেও তুচ্ছ করতে নেই। দেখবে তোমার অবহেলার কারণে একটা সময় সেই ঠিক তোমাকেই ভুগতে হবে। নিস্তব্ধ চোয়াল শক্ত করে তাসফির কান্নারত মুখশ্রীর দিকে তাকিয়ে রইল। নিস্তব্ধ এখন বিষয়টা খুব করে উপলব্ধি করতে পারছে। আসলে কিছু কিছু বিষয় আছে যা সময় থাকতে থাকতে সকলকে অবগত করা উচিত। সময় পেরিয়ে যাওয়ার পর তার সামনে আসলে ভীষণ করে ভুগতে হয়। ক্ষতি বই লাভ কিছুতেই হয় না। অর্ধাঙ্গিনীর আধো ভেজা শুষ্ক চোখ মুখ দেখে নিস্তব্ধর বড্ড মায়া হলো। তারা এখন বসে আছে গাড়িতে। তাসফি কান্না করেই যাচ্ছে। হাজার প্রশ্নের পরেও তাসফি উত্তর দিচ্ছে না। কি মুশকিল! নিস্তব্ধ অসহায় চোখে চেয়ে বলল, এভাবে কেন কান্না করছো? সেটা তো বলবে নাকি? এইভাবে মাঝ রাস্তায় গাড়ি থামালাম, কিছু বলছো না তুমি? তাসফি কোনো জবাব দিল না। নিস্তব্ধ পুনরায় কিছু বলতে নেবে তার আগেই তাসফি ঝাঁপিয়ে পড়লো তার কোলে। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। নিস্তব্ধ মুচকি হেসে প্রেয়সীকে আগলে নিল। আদরে চুমু খেলো কপালে। তাসফি ফিসফিস করে আমোদিত স্বরে বলল, থ্যাংক ইউ সো মাচ ডক্টর সাহেব। আলিঙ্গন রজনীতে ভাঙতে নিস্তব্ধর ফোন বেজে ওঠাই যথেষ্ট ছিল। নিস্তব্ধ ফোন রিসিভ করলো। হ্যাঁ হৃদয়, বলো।
কোনো ক্লু পেলে? ওপাশের ব্যক্তির কথা শুনে মুহূর্তে নিস্তব্ধর হাসি খুশি মুখ চোখ পাল্টে রাগে লাল হয়ে উঠল মুখশ্রী। তাসফি নিজেও ভয় পেয়ে গেল। কি হয়েছে ডাক্তার সাহেব? নিস্তব্ধ তাসফিকে নিচে বক্ষের সঙ্গে চেপে ধরে উচ্চারণ করল, আরাধ্য, আরাধ্য। প্রকৃতি জুড়ে মৃদু সমীরণ বইছে, পাখিদের কণ্ঠস্বরে আকুলতা, মেঘে ঢাকা আকাশ এমন উন্মুক্ত। উম্মাদের ন্যায় চলছে নিস্তব্ধ 4 চাকার গাড়িটি, শত তারা তার গন্তব্যে পৌঁছানোর। এইমাত্র নীলপদ্ম নামের আইডি থেকে আরাধ্য তার দ্বিতীয় ভিডিওটি পাবলিশ করলো তাদের কলেজের গ্রুপে। সেখানে সে মাথা নিচু করে বসে নিজের অপরাধ স্বীকার করেছে। সেখানে সে স্পষ্ট করে বলেছে সে নিজের সুবিধার্থে তাসফি এবং নিস্তব্ধ স্যারের ভিডিওটি করেছিল এবং পাবলিশ করেছিল। সে জানতো তারা বিবাহিত, তবুও তাদের দুর্নাম ছড়াতে সে এমনটা করেছে। সে এখন সকলের নিকট ক্ষমাপ্রার্থী। সে তার অপরাধ বুঝতে পেরেছে। এই ভিডিওটি দেখার পর সকল শিক্ষার্থী আরও আফসোসের সুর তুলছে। শুধু তারা নিস্তব্ধ স্যার আর তাসফিকে জড়িয়ে কতগুলো নোংরা কথাবার্তা বলল। নিস্তব্ধ আর তাসফি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আরাধ্যের বাসার সামনে। আরাধ্যর নামটা শুনে সেও কিছুটা থমকে গিয়েছিল প্রথমে, বিশ্বাস করতে খানিকটা কষ্ট হয়েছিল তারও। আরাধ্যকে নিজের ভাইয়ের স্থানে বসিয়েছিল সে। এই প্রথমবার তাসফি বোধহয় ভুল মানুষকে বিশ্বাস করে ঠকে গেল। আরও কি কেউ আছে সেই লিস্টে? ছেলেটা এক নিমিষেই কেমনে তাদের বন্ধুত্বের ফাটল ধরিয়ে দিল। কেন করলো ও এমনটা? কি ক্ষতি করেছিল তাসফি তার জবাব নিতেই তাসফি এসেছে। নিস্তব্ধর আরাধ্যর নাম ধরে চিল্লিয়ে ডাকতে লাগলো। আরাধ্যর বাবা মা সে সময় কেউই বাড়িতে ছিলেন না, দুজনেই কর্মজীবী মানুষ কিনা। আরাধ্য, আরাধ্য, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, কুইক। নিস্তব্ধ রাগে ফুঁসছে। নিস্তব্ধর কণ্ঠ পেয়ে আরাধ্য ভয়ে কাঁপতে লাগলো। আজকে বোধহয় তার নিস্তার নেই, তবুও সে তো অপরাধী। আরাধ্য এক পর্যায়ে ছুটে বের হলো আর সহ্য করতে না পেরে। আরাধ্যর দেখা পেতেই নিস্তব্ধর ভেতরের আগুন যেন দাউ দাউ করে বেড়ে গেল। সে তেড়ে গেল ওর দিকে, হাতে মুখে কিল ঘুষি মেরে অস্থির করে তুলল। তাসফি থামাতে চেয়েও পারছে না নিস্তব্ধকে, টেনেও সরাতে পারছে না। এমনটা হবে জানলে সে আসতো না কিছুতেই। সে তো রক্তারক্তি চায়নি, লোকটা বেজায় ক্ষেপে আছে। সুজন গাড়ি থেকে নেমে দৌড়ে এলো। নিস্তব্ধ, কি করছিস? থাম, ছেলেটা ওর ভুল স্বীকার করেছে, থাম ভাই। সুজন কোনো রকমে নিস্তব্ধকে থামালো। স্যার, আমার সুজন, আজ ওকে চরম শিক্ষা দিব। সব জানার পরও এত বড় স্পর্ধাও কি করে পায়? আরাধ্য তখন ও দুহাত পেছনে মাটিতে ঠেকিয়ে বসে রয়েছে ক্লান্ত ভঙ্গিতে। ধস্তাধস্তি করে কিছুটা জখমও হয়েছে সে। সুজন ওদের থামিয়ে আরাধ্যর দ্বিতীয় ভিডিওটি ওপেন করে দেখালো। দুজনকে নিস্তব্ধ ওর আসার পথেই মেসেজ করেছিল আরাধ্যর কথা বলে। তাই তো ছুটে এসেছে। সে ঠিক জানে নিস্তব্ধ এখানে এসে কি করতে পারে। বন্ধুকে সে হাড়ে হাড়ে চেনে। তাসফি ভিডিও দেখা শেষে আরাধ্যর দিকে এক পলক চেয়ে এগিয়ে গেল। বসে থাকা আরাধ্যর শার্টের কলার ঝাঁকিয়ে কণ্ঠে বিষাদ ঠেসে শুধালো, কেন করলি এমনটা? বল বল, কেন করলি? কি লাভ হলো তোর এতে, বল। তাসফি এই পর্যায়ে আরাধ্যর গালে থাপ্পড় মেরে বলল, চুপ করে থাকিস না আরাধ্য, বল প্লিজ ভাই। এ আরাধ্য, বল না। ভাই ডাক শুনে আরাধ্য ছল ছল নয়নে তাকালো তাসফির পানে। তাসফির চোখেও জল। আরাধ্য স্পষ্ট ঠাহর করতে পারল তার জীবন থেকে দমকা হাওয়ার ন্যায় নিজ হাতে কিছু সুখ বিসর্জন দিয়ে ফেলেছে সে। পুনরায় চাইলেও সে আর তা ফিরিয়ে আনতে পারবে না। বিশ্বাস একবার ভঙ্গ হলে পুনরায় গড়া প্রায় অসম্ভব ব্যাপার। পুনরায় গড়লেও মনের মাঝে সেই চির থেকেই যায়। ঝোঁকের বশে করা কাজ আজ তার নিকট হতকারিতা। দীর্ঘ নিঃশ্বাস ফেলল আরাধ্য, অতঃপর খুলে বলল কালকের ঘটনা। আরাধ্য মানসাকে পছন্দ করে। কলেজের শুরু থেকে সে মানসাকে দেখে নিজের মন হারিয়েছে। তার প্রতি প্রবল ঝোঁক তার, কিন্তু ভয়ে সে কখনো নিজের মনের কথা খুলে বলতে পারেনি ওকে। তারপর মানসার করা কর্মকাণ্ডে আরাধ্য কিছুটা আহত হয়েছিল। সে বোঝেনি মানসা এতটাও খারাপ একটা মেয়ে হয়ে উঠবে। কাল যখন মানসা তাসফির নিকট ক্ষমা চাইল, আরাধ্য যেন নতুন করে আশার আলো দেখতে পেল। ভেবেছিল তার পছন্দের মানুষটার বোধহয় এবারে সুমতি হয়েছে। তাই তো আরাধ্য সেই সময় ক্লাসের বেল শেষে মানসা যখন বাইরে বের হলো, সেও বের হয়েছিল তাসফিদের আড়ালে এক ফাঁকে।
ওয়াশরুমের সামনে দোনামোনা করতে করতে শেষমেশ মানসাকে আরাধ্য প্রপোজই করে বসে। সে কিছুটা হীনমনতায় ভুগছিল, তবে এই সুযোগ হাতছাড়া করতেও ইচ্ছে হয়নি। আরাধ্য বোধহয় তখন ঘোরের মাঝে ছিল, কি থেকে কি করছে নিজেও জানে না। মানসা তখন মুচকি হেসে আরাধ্যর কাঁধ ধরে বসা থেকে দাঁড় করালো। মানসার স্পর্শে আরাধ্যের বুকের মাঝে ধুকপুক শব্দের ঢোল বৃদ্ধি পেল যেন। তার মনের মাঝে থাকা প্রণয়ের দহন তাতে আশকারা পেয়ে দাউ দাউ করে জ্বলে উঠে চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো। মানসা তখন মুচকি হেসে বলল, আরাধ্য, আমি তোমায় একসেপ্ট করতেই পারি, তবে জানো তো এই নিষ্ঠুর দুনিয়ায় এমনি এমনি কিছুই পাওয়া সম্ভব নয়। তোমাকেও যে আমার জন্য কিছু করতে হবে। কিছু না করবে তো? আরাধ্যর চোখ চকচক করে উঠল। কি করতে হবে বলো, তোমার জন্য আমি সব করতে রাজি। এই পর্যায়ে আরাধ্য মানসার হাত ধরে ফেলল। মানসার হাত শক্ত করে চেপে ধরে বলল, বিশ্বাস করো, যা বলবে আমি তাই করব। আমি মানসা তখন মুচকি হাসলো, বলল, চিন্তা করো না সোনা, আমি তোমায় সঠিক সময় সব বুঝিয়ে দেব। যাও এখন ক্লাসে যাও, দুষ্ট ছেলে। মানসা চলে যেতে নিলে আরাধ্য পিছু ঢেকে শুধালো, তবে কি আমি ধরে নেব তুমি আমার প্রস্তাবে রাজি? মানসা পিছু ঘুরে রহস্যময় ভাবে হেসে শুধালো, সেটা না হয় তোমায় রাতেই বোঝাবো, কেমন? আরাধ্য যেন তখন আকাশের থেকে পড়ছিল। ক্লাসে এক ফাঁকে মানসা তার ফোন নম্বরটাও দিয়ে যায়। ফেসবুক আইডি তো সে প্রতিদিন ফলো করে মানসাকে সবার আড়ালে। রাতে যখন মানসা তাকে নিজে থেকে মেসেঞ্জারে নক দিল, সে যেন আকাশে ভাসছিল। প্রথমে মেসেজের মাধ্যমে মানসার মিষ্টি করার কথার তোড়ে আরাধ্য হারিয়ে যাচ্ছিল ওর মাঝে। তারপর যখন ও ভয়েস কল দিল, আরাধ্য যেন তখন পুরো মানসার বশ। আরাধ্যর তখন মনে হচ্ছিল মানসাই তার সব, ওর জন্য সে সব করতে পারবে। মানসা হঠাৎ তখন তাকে নিস্তব্ধ আর তাসবির সেই ভিডিওটি পাঠালো এবং কি করতে হবে বুঝিয়ে দিল। আরাধ্য তখন এতটাই মানসায় ডুবে ছিল যে কি থেকে কি করছে সেই খেয়ালই ওর ছিল না। আরাধ্য আর মানসা ভোর পর্যন্ত দীর্ঘ আলাপ কার্য চালিয়ে গেল। অতপর ঘোরের বসেই সে ভিডিওটা পাবলিশ করে ঘুমিয়ে গিয়েছিল। ওই যে কথাই আছে না, প্রথম প্রথম প্রেমে পড়ে মানুষ ন্যায় অন্যায় নীতি বোধ সব হারিয়ে ফেলে। চারপাশে মানুষজন তখন থমকে দাঁড়ায়, চলতে থাকে তখন শুধু সে আর তার নতুন প্রেমিকা। আরাধ্যরও হয়েছিল তাই। আরাধ্যর যখন ঘুম ভাঙলো তখন যেন সে হুঁশে ফিরল। ভিডিওটি এর কমেন্টের বক্সে মানুষের ছি ছি বার্তায় তার বুকের মাঝের ঘুমিয়ে থাকা বিবেকবোধ যেন আস্তে আস্তে জাগ্রত হতে লাগলো। খানিকক্ষণ বাদে তার এক বন্ধু নিস্তব্ধ সম্পূর্ণ বক্তব্য রেকর্ড করে তাকে পাঠালো। মাথা চেপে বসে রইল সে। নিস্তব্ধর বক্তব্য সম্পূর্ণ শুনে আরাধ্যর যেন মনে হলো সে ঝোঁকের বসে কত বড় অপরাধটাই না করেছে। তার মনে হচ্ছে সে এখন গলা পানিতে দাঁড়িয়ে সাঁতার না পারায় ছটফট করছে। ঢেউয়ের তোপে সে নির্ঘাত এখন তাকে ভেসে যেতে হবে এবং একটা সময় সে বোধহয় সেই মাঝ নদীতে হাজারো জলরাশির মাঝে চিরতরে হারিয়ে যাবে। আরাধ্য হাউ মাউ করে কাঁদতে লাগলো। সে এখন কি করবে, কি করে এর সমাধান করবে? কেন তার সকালে এই কথাগুলো মনে বাজলো না? কথায় আছে না, ঠুস খেলেই মানুষের হুঁশ ফেরে, তার হয়েছে সেই দশা। আরাধ্য চোখ মুছে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। অতপর সে ক্যামেরার সামনে বসে পরবর্তী ভিডিওটা বানিয়ে পাবলিশ করে দিল। তার যা হয় হবে, তার জন্য নিস্তব্ধ স্যার তার যা শাস্তি দেবে সে তা মাথা পেতে নেবে। প্রণয়ের তাগিদে আরাধ্য তার দ্বিতীয় ভিডিওতে মানসার নাম উল্লেখ করেনি। শত হোক সে তার প্রথম প্রেম, তার ছোট্ট মস্তিষ্কে যা এলো তাই করলো। সে চায় না মানসার মানুষের চোখে ছোট হোক। দোষ তো তারও আছে শতভাগ, সে কেন মানসার কথায় মুছল? আরাধ্যর কথা শেষ হতেই নিস্তব্ধ সুজনকে আদেশ করল, সুজন, এই মুহূর্তে ওর থেকে ফোন নাম্বার নিয়ে ওর মা বাবাকে আমার রেস্টুরেন্টে আসতে বল। আরাধ্যকে টানতে টানতে নিস্তব্ধ নিজের গাড়িতে নিয়ে বসালো। আরাধ্য চুপচাপ বসে রইল, টু শব্দটিও করল না। কি বা বলার আছে তার? নিস্তব্ধ তৎক্ষণাৎ ফোন লাগালো আরিফুল হকের নম্বরে। মেয়েকে নিয়ে যেতে থাকেন না কেন মিস্টার? এই মুহূর্তে আমার রেস্টুরেন্টে আসবেন। আই রিপিট, এই মুহূর্তে। সুজনের পানে তাকিয়ে নিস্তব্ধ শক্ত কণ্ঠে বলল, সুজন, তাসফিক ওসমান ভিলাই দিয়ে আয়। তাসফি প্রতিবাদ করে এগিয়ে এসে উৎকণ্ঠা মিশ্রিত কণ্ঠে শুধালো, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন ওকে নিয়ে? আমিও যেতে চাই ডক্টর সাহেব, আমাকেও নিয়ে চলুন। নিস্তব্ধ তাসফির মাথায় আদুরে হাত বুলিয়ে বলল, একটা বিশেষ কার্যে যাচ্ছি বউ, তুমি বাড়ি ফিরে জানাবো। সুজনের সঙ্গে বাড়িতে চলে যাও, কেমন? আমার টেনশন করো না। তাসফি অভিমান করে আর যেতে চাইল না নিস্তব্ধর সঙ্গে, চলে এলো বাড়িতে।
সেই অভিমান তার এখনো স্থায়ী। রাত তখন অনেকটা হয়েছে, ঘুমানোর তাগিদে তাসফি মাত্রই শুতে যাচ্ছিল। বাসন্তী ফোন স্ক্রোল করছিল, সেও শুয়ে পড়বে। তখনই চোখে মুখে তীব্র গাম্ভীর্য নিয়ে রুমে আগমন ঘটল নিস্তব্ধর। তাসফির সঙ্গে সঙ্গে কাপড় ঠিক করে সোজা হয়ে বসল। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে বলল, আপা, মাল তোকে নিচে ডেকেছে। বাসন্তী চোখ ছোট ছোট করে বলল, সত্যি দেখেছি, মিথ্যা বলছিস না তো? মিথ্যে বলি না আমি, জানিস তুই আপা। বাসন্তী বিড়বিড় করে বলল, হ্যাঁ, সে তো সেদিনই দেখেছি। আমার ভাই কেমন মিথ্যা বলতে পারে? নিস্তব্ধ কথার বিপরীতে অন্য দিকে মুখ ঘুরিয়ে নিল। বাসন্তীকে থামিয়ে তাসফি কিছু বলতে চাইল। নিস্তব্ধ আঙ্গুলের ইশারায় তাকে চুপ থাকতে বলল। তাসফি মুখ কাঁচুমাচু করে বসে রইল। করুণ চোখে বাসন্তীর দিকে চাইল। বাসন্তী তাকে বাঁচাতে বলল, তাসফি, তুইও আমার সঙ্গে আয়। নিস্তব্ধ থমথমে কণ্ঠে বলল, তোকে ডেকেছে আপা? ওকে তো ডাকিনি, ও কেন যাবে? বাসন্তী একবার তাসফির পানে অসহায় চোখে চেয়ে আর উপায় না পেয়ে একাই বেরিয়ে গেল। বাসন্তী চলে যেতেই নিস্তব্ধ তাসফির দিকে কদম পাড়িয়ে এগিয়ে আসতে লাগলো। তা দেখে বিছানায় বসে থাকা তাসফি শুষ্ক ঢোক গিলল, আরো জড়সড় হয়ে বসলো, জিহ্বা সহিত ঠোঁট ভিজিয়ে শুধালো, আপনি আপনার রুমে যান না, আমি আসলে এখন ঘুমাবো তো, যান না। তাসফি দীর্ঘ হাম ছাড়ার ভঙ্গিমা করল। আপনি রুমে গিয়ে ঘুমান কেমন? নিস্তব্ধ এগিয়ে আসতে আসতে অদ্ভুত কণ্ঠে বলল, ঘুমাবেন? ঘুমাবেন তো অবশ্যই, তবে এখানে নয় ম্যাডাম। ঘুমাবেন তবে আমার জিম্মায়। মানে? নিস্তব্ধ তাসফির একদম গা ঘেঁষে দাঁড়ালো। মানে খুবই সিম্পল। মুহূর্তের মাঝে তাসফি নিজেকে শূন্যে আবিষ্কার করলো। আতঙ্কে চেঁচিয়ে উঠল সে, কি করছেন? আস্তে, চেঁচাচ্ছেন কেন? মানুষ কি বলবে ম্যাডাম? তাসফি চোখ পিটপিট করে চাইল। লোকটার ভাবগতি তার একদম সুবিধার ঠেকছে না। নিশ্চয়ই কোনো মতলব এঁটেছে, সে নিশ্চিত। নিস্তব্ধ তাসফিকে পাজা কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে হাঁটতে শুরু করলো। তাসফি মৃদু স্বরে বলল, কোথায় নিচ্ছেন আমায়? আপনাকে তো বললাম ডক্টর সাহেব, ঘুমাবো আমি। সো হোয়াট, প্রবলেম কিসে? আমি তো ঘুম পাড়াতে নিয়ে যাচ্ছি। সঙ্গী ছিলেন, এখন সঙ্গী পাবেন। আপনারই তো লাভ। আপনার আজ সহ প্রতি রাতের ঘুমগুলো এখন থেকে স্পেশাল হবে, আই প্রমিস। স্পেশালি নিস্তব্ধ ইয়াসার নিজে করবে। আপনার প্রবলেম কোথায় শুনে? আপনি শুধু দেখবেন। মানেটা কি? আপনি তো ভীষণ বুদ্ধিমতী, মানেটা না হয় আপনিই বলুন। তাসফি ভয়ে শুষ্ক ঢোক গিলল। নিস্তব্ধ তাসফিকে রুমে এনে খাটে বসালো, দরজা বন্ধ করলো। এই সুযোগে তাসফি একদম বিছানার কোনায় গিয়ে বসে রইল। নিস্তব্ধ তা দেখে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার, এত দূরে গেছেন কেন? পড়ে যাবেন তো, দেখি কাছে আসুন। তাসফি আরো সেটে বসলো। নিস্তব্ধ তার গায়ে জড়ানো কালো টি শার্ট খুলে ফেলল। নিস্তব্ধকে উদাম গায়ে দেখে তাসফি চোখ ঘুরিয়ে নিল। নির্লজ্জ পুরুষ মানুষ। তাসফির ভাবভঙ্গি দেখে নিস্তব্ধ ভ্রু উঁচিয়ে চাইল। পরক্ষণে ঠাস করে বিছানায় শুয়ে পড়ল। তাসফির হাত ধরে হ্যাঁচকা টানে নিজের বক্ষে এনে ফেলল। তাসফির লজ্জায় চোখ বন্ধ করে নিল। নিস্তব্ধ ফিসফিস করে শুধালো, দূরে দূরে কেন থাকছেন বলুন তো? বাড়িতে আসতে বলেছিলাম কি দূরে থাকার তাগিদে? তাসফি মাথা নাড়ল। তবে কেন দূরে দূরে থাকছিলেন? আমার অনুভূতি আপনি বোঝেন না? স্বামী কাছে ডাকলে সঙ্গে সঙ্গে হাজিরা দিতে হয়, জানেন না? আপনার একটুখানি ছোঁয়া পেতে এই নিস্তব্ধ ব্যাকুল হয়ে থাকে, বুঝছেন না? তাসফির মাঝে হঠাৎ করে যেন তীব্র লজ্জায় রাঙা প্রজাপতির দল হানা দিয়েছে, যাতে অবশ করে দিয়েছে তার পুরো অঙ্গ। নিস্তব্ধ আঙ্গুলের সাহায্যে তাসফির মুখখানা উঁচিয়ে দৃঢ়ভাবে চাইল, শুধালো, এখনো কেন লজ্জা পাচ্ছেন বলুন তো? অর্ধেক লাশ তো আপনার সেদিন ফার্ম হাউসে। তাসফির সঙ্গে সঙ্গে নিজ হাতের সাহায্যে নিস্তব্ধর মুখ চেপে ধরল। কণ্ঠে অস্পষ্ট ভাব ফুটিয়ে শুধালো, আমি এই মুহূর্তে প্রস্তুত নই ডক্টর সাহেব। নিস্তব্ধ তাসফির তার মুখে চেপে ধরা হাতে চুমু খেলা। তাসফির চোখ বন্ধ করে নিল। নিস্তব্ধ প্রেয়সীকে আরো খানিকটা গভীর করে জড়িয়ে ধরল, কোমরে হাতের বাঁধন গাঢ় করল। তাসফির কপালে আদরে চুমু খেল। তাসফির মাথা নিজ বক্ষে চেপে ধরে ফিসফিস করে বলল, আপনার অনুমতি ব্যতীত এই অধমের কিছু করার সাহস আছে কি বলুন? শুধু এই অবলা প্রাণীর পক্ষে প্রতি রাতে মাথা রেখে তার উষ্ণ হৃদয়টাকে শীতল করুন। দূরে থাকবেন না, যাওয়ার চেষ্টা করবেন না, ফল মোটেও ভালো হবে না।
তাসফি আশকারা পেয়ে আদুরে ভঙ্গিতে দৃঢ়ভাবে নিস্তব্ধর বক্ষে মাথা ঠেকালো। পুরুষ পক্ষে ঠোঁট ছুঁয়ে লজ্জায় চুপসে গেল যেন। বুকের মাঝে হৃদযন্ত্রটা যেন বড্ড বেপরোয়া, উষ্ণ উস্কানি দিচ্ছে ক্ষণে ক্ষণে। নিস্তব্ধ হৃৎস্পন্দনের ধ্বনি তাসফির মন দিয়ে শুনছে, ভালো লাগছে তার। নিস্তব্ধ ফিসফিসিয়ে বলল, ম্যাডাম, আপনি কিন্তু আমায় সিরিয়াস করার চেষ্টা করছেন, কেন উস্কানি দিচ্ছেন? হ্যাঁ? তাসফির সঙ্গে সঙ্গে মাথা উঠিয়ে না বোধক মাথা নাড়ল। নিস্তব্ধ প্রেয়সীর পানে গভীর চোখে চাইল। রুমের লাইট অফ, অথচ এখন তাসফি অন্ধকারে ভয় পাচ্ছে না। নিস্তব্ধ তাসফিকে পুনরায় বক্ষে টেনে নিল। তাসফি কিছু মনে করার ভঙ্গিতে মাথা উঁচিয়ে চাইল। অভিমানে কণ্ঠে শুধালো, আপনি কিন্তু আমায় এখনো বলেননি ডক্টর সাহেব কোথায় নিয়ে গিয়েছিলেন আরাধ্যকে। বলেছিলেন রাতে ফিরে বলবেন। নিস্তব্ধ ভাবুক স্বরে বলল, ও আচ্ছা, এই কথা। তাসফি জোরে জোরে বাচ্চাদের মতো মাথা নাড়ল। নিস্তব্ধ দুষ্টুমি করে বলল, ওকে, তুমি সকালে বলি কেমন? বড্ড ঘুম পাচ্ছে, বুঝলে? তাসফির আগে চোখে তাকিয়ে চেঁচিয়ে উঠল, আপনি এক নম্বরে একটা বদ্ধ, কোনোদিনও ভালো হবেন না আপনি, অশুভ লোক। নিস্তব্ধ মৃদু হাসতে লাগলো প্রিয়সীর ছেলে মানুষীপনায়। শুনুন না, বলুন না প্লিজ প্লিজ। বাসন্তী নিচে এসে ভারী অবাক হলো। এত রাতে প্রায় সবাই জাগ্রত, তার বাবা মা দাদু নানি আয়শা ভাবি। অনিমা বেগমের উদ্দেশ্যে বাসন্তী বলে উঠল, আমায় দেখেছিলে মা? অনিমা বেগম মা ডানে বামে মাথা নাড়ল, অর্থাৎ না। বাসন্তী হতবাক স্বরে শুধালো, তবে ভাই যে বললো তুমি দেখেছো? নিলয় সাহেব বলে উঠলেন, তোমার মা তোমায় ডাকেনি, তোমার গুণধর ভাই আমাদের সবাইকে বলে গেল তার রিসেপশনের ডেট ফিক্স করতে, যে কোনো দিন সে ফ্রি থাকবে। সে বলে গেল তোমরা সবাই মিলে আলোচনা করো, আমি আপাকেও পাঠিয়ে দিচ্ছি। ওয়েট, তোমার ভাইয়ের সে মতিগতি ঠিক হয়েছে, এতে আমরা খুশি। বাসন্তী বিরক্তিকর স্বরে বলল, তবে তোমরা আলোচনা করো, আমি যাচ্ছি, আর জাগতে ইচ্ছা হচ্ছে না। হ্যাঁ যাও, তোমার ভাইয়ের যে এতদিন পরে একটু বোধবুদ্ধি হয়েছে, এতেই যথেষ্ট। এতদিন পরে নয় বাবা, তোমার ছেলের মাথায় অনেক আগে থেকে বোধ বুদ্ধি উদয় হয়েছিল, শুধু আমরাই বুঝিনি, বুঝেছো? বলে সে আবারও রুমে ফিরে গেল। নিলয় সাহেব অনিমা বেগমকে ঠেস দিয়ে বলল, যেমন মা তেমন ছেলে মেয়ে, একদম মায়ের মতো রক্সটা। অনিমা বেগম রাগান্বিত দৃষ্টিতে চাইলেন স্বামীর পানে, কটমট করে বলল, এত বেশি কথা বলো না, বুঝেছো? আগে ডেট ফিক্স করো। কত আত্মীয় স্বজন, সে খেয়াল আছে? সবাইকে খবর দিতে হবে। নিস্তব্ধ ফুপুকে সবার আগে খবর দিবে। আপা ছাড়া আমি এত কাজ একা একা কিছুতেই সামলাতে পারবো না। তিনি আবারই শ্বশুরের পানে চেয়ে বললেন, শুনুন বাবা, আপনি আপাকে কিচ্ছুটি বলতে পারবেন না। আপা আসবে, যতদিন খুশি থাকবে। আমার ছেলে রিসেপশনে আমি আপাকে পাশে চাই। আপনাদের নিজেদের মনোমালিন্য আপনাদের মাঝে রাখলেই খুশি হব। ওসমান সাহেব অপর দিকে মুখ করে বিড়বিড় করে বলল, আমার মেয়ে আর আমার কথায় তোয়াক্কা করলেই বা কবে? নিলয়, তুই ভুল বুঝছিস বাবা। তোর ছেলে তার মায়ের মতো হয়নি, হয়েছে একদম ফুপুর ধাঁচের। সে একবারে এসে আবার কি লঙ্কাকাণ্ড বাঁধায় কে জানে। বাসন্তী রুমে এসে ফাঁকা রুম দেখে চোখ মুখ কুঁচকে ফেলল। তবে এই ব্যাপার, এই কারণে সবাইকে ড্রয়িং রুমে বসিয়ে তাকেও পাঠানো হয়েছে। তার ভাই শিয়ানার উপরে শিয়ানা। বাসন্তী মুচকি হাসলো, যাক, ভাই তার দাদার মতো বউ পাগলা হতে চলেছে। হঠাৎ বাসন্তীর ফোন বেজে উঠল, মাহিনের কল। বাসন্তী দুরো দুরো বুকে ফোন হাতে নিল। আজ আবার ছেলেটা নিচে এসে দাঁড়িয়ে রয়নি তো? কাল একটু আমাদের বাসায় আসতে পারবে বাসন্তী? কেন? একটু দরকার ছিল, মা অনেকদিন হলো আপনাকে আবারও দেখতে চাইছে। বাসন্তী কল কেটে দিল। হ্যাঁ না কোনো উত্তর দিল না সে। নিচ থেকে ঘুমের তাগিতে রুমে আসলেও হঠাৎ করে তার ঘুম পরীরা যেন নিজেরাই ঘুমিয়ে গিয়েছে। অন্ধকার রুমে থাই গ্লাস ভেদ করে বাইরের আলোর দিকে তাকিয়ে রইল সে দীর্ঘক্ষণ। কিছু সম্পর্কের সমীকরণ মেলাতে সে ব্যর্থ। জীবনের মোড় আবার তাকে নতুন করে কোথায় গিয়ে ফেলে আসে কে জানে। পুনরায় কি তাকে নদীতে ঠাঁই না পেয়ে ভেসে যেতে হবে প্রবল স্রোতে, কে জানে। তাসফি অভিমানে মুখ ঘুরিয়ে রেখেছে অন্যদিকে, নিস্তব্ধ থেকে দূরত্ব বজায় রেখেছে এক হাত। সতর্ক করেছে একদম যেন সে বর্ডার টপকানোর ধান্দা না করে। নিস্তব্ধ হাল ছেড়ে বলল, উফ, বড় জ্বালাতন করছো তুমি তাসফি। দূরে কেন গিয়েছো? কাছে আসো। তাসফি মাথা নাড়ল। নিস্তব্ধ রাগী স্বরে বলল, আমি কিন্তু কাছে আসতে বলেছি তাসফি। তাসফি দ্বিগুণ রাগ দেখিয়ে আঙ্গুল উঁচিয়ে বলল, একদম আমাকে ধমকাবেন না, আপনার ধমকে আমি ভয় পাই না, বুঝেছেন? তাই নাকি? হুম। আচ্ছা।
নিস্তব্ধ এক পাশ দিয়ে এসে ঠাস করে এপাশে শুয়ে পড়ল। তাসফির টোম ফুলিয়ে বলল, আপনি কথার খেলাফ করছেন। হুম, মোটেও না। আমি তো তোমার মাপা এক হাত ক্রস করে নি, দেখো। আপনি একটা চিটিং বাজ। ওকে বাবা, ঠিক আছে, বলছি তো, কাছে এসো। রাগ করছো কেন? এত দূর থেকে তো শুনতে পাবে না বউ। তাসফির মুখ ভেঙচি দিল। ছাই, মিথ্যে কথা বলে আর তার সঙ্গে চিটিং করতে ওস্তাদ লোকটা, সব সময় হেয়ালি। তাসফি আবারও ওপাশে ফিরতে নিলে নিস্তব্ধ সেই সুযোগ দিল না। নিস্তব্ধ সঙ্গে সঙ্গে তাসফিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো, ললাটে চুম্বন করলো, পরপর অধরে। হঠাৎ আক্রমণে তাসফি কিছুটা অস্থির হয়ে উঠল। নিস্তব্ধ ফিসফিস করে বলল, সবসময় পালাপালি করে কেন বলো তো? এত ছটফট করলে বাঁধন আরো দৃঢ় হবে, মনে রেখো। তাই শান্ত থাকলেই তোমার লাভ, আর আমারও, বুঝেছো? তাসফির নাকে আলতো কামড় বসালো। তাসফির পেটে দুষ্টু প্রজাপতির দল উঠতেই থাকলো। তাতে শিহরণে তাসফি অতিষ্ঠ। একদিকে তার অসভ্য ডাক্তার সাহেব, অপরদিকে দুষ্টু অনুভূতির মাতলামি। কপত কপতিরা আলিঙ্গনের মাধ্যমেই কাটিয়ে দিল পুরো একটি রাত। দীর্ঘ রজনী কেটে গেল এক লহমায়। পূর্ব দিগন্তে উদয় হলো এক নতুন দিবাকর। উদয় অবশ্য হয়নি, উদয় তো হয়ে আছে সেই শত সহস্র কোটি বছর যাবৎ। আদতেরও কোনোদিন তার তেজস্বী উত্তপ্ত জ্যোতি নিভে কিনা কে জানে? তা তো জানেন একমাত্র তারই সৃষ্টিকর্তা। ফোনের রিংটনের বিকট শব্দে তাসফির ঘুম ছুটে গেল। প্রচণ্ড মেজাজ খারাপ হলো তার। উফ, তার এত স্বাদের ঘুম ব্যাগরা দিতে ইচ্ছে হলো কোন মানুষটার, আশ্চর্য। পিটপিট করে চোখ মেলে চাইল সে। ফোনটা পেল এক হাত দূরে। নিস্তব্ধ তাকে রুমে আনার মুহূর্তেই ফোনটা তার হাতেই ছিল। সারা রুমে চোখ বুলিয়ে সে নিস্তব্ধ টিকিটাও পেল না। বিয়ের আগের দেখা স্বপ্ন বুঝিয়ে তার আর পূরণ হবে না। সে কি পারে না তার ডাক্তার সাহেবের আগে ঘুম থেকে উঠতে? হে সৃষ্টিকর্তা, তুমি কি পারো না এই তাসফিকে একটু আগে ঘুম থেকে জাগিয়ে দিতে? ভেবেছিল বিয়ের পর প্রতিদিন সকালে জামাইয়ের মুখ দেখে তার হৃদয়কে শীতল করবে, কিন্তু তা আর বোধহয় ইহজন্মে সম্ভব নয়। তাসফি বাঁকা হাসলো। কেন সম্ভব নয়? অসম্ভবকে সম্ভব সে করবে। নিজের কোনো ইচ্ছাই সে তো অপূর্ণ থাকতে দেয়নি, ঠিক কৌশলে নিজের করে নিয়েছে, এটাও পূরণ করে নেবে। নিস্তব্ধ ইয়াসারের মতো তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ তাগড়া পুরুষকে বোকা বানিয়ে ফেললো, আর এ তো সাধারণ বিষয়। মুচকি হেসে চোখের সামনে এসে পড়া একগুচ্ছ এলোমেলো কেশরাশি যত্নের সহিত গুজে নিল সে নিজ কানের পিছে। ফোনটা আবারও বেজে উঠল। দীর্ঘশ্বাস ফেলে সে উঠে বসল। হাত বাড়িয়ে ফোনটা নিজে মুঠোয় কবজা করে নিল। আশার ফোন। ভ্রু কুচকালো তাসফি। টাইমের দিকে নজর গেলে সে আটকে উঠল। ও মাই গড, 10টা বাজে। কেউ এসে তাকে ডাকলো পর্যন্ত না। সে এতক্ষণ কি করে ঘুমালো? আশ্চর্য। দুবার মাথা ঝাঁকি দিল সে। দ্রুত কল কেটে দিয়ে ব্যাক করলো সে। বেচারার ফোনের টাকা নষ্ট করতে চায় না, এমনিতেই চাচার দয়ায় ফোনটা পেয়েছে। আশা ফোন রিসিভ করে তাসফিকে কথা বলার সুযোগ পর্যন্ত দিল না। উত্তেজিত কণ্ঠে তরতর করে বলতে লাগলো, দোস্ত, তুই সত্যি সত্যি অন্য কলেজে মাইগ্রেশন নিবি? দোস্ত, তুই চলে গেলে আমি একা একা কলেজে 5টা বছর কি করে পার করব বল? তুই ছাড়া আমি কি করে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করব বল? আমি তো ভয় হার্ট অ্যাটাক করবো। স্যারকে একটু বোঝা না প্লিজ, এতটা প্যাশন হোস না। তাসফি, শুনছিস? তাসফি রাগান্বিত কণ্ঠে দাঁতে দাঁত চেপে শুধালো, তুই আমার কথাটা বলতে দিচ্ছিসটা কখন শুনি? আর হোয়াট, এসব কি আবল তাবল ফালতু কথা বলছিস? অন্য কলেজে যাব মানেটা কি? হ্যাঁ, আমিও তো তাই শুনলাম। ওয়েট, শুনেছিস মানে? আমি কিছু বুঝতে পারছি না, খুলে বল পাখির বাসা। তোর বাসায় আমি আগুন লাগাবো গাধা। পুরো কথা না বলে বকর বকর করতে শুরু করেছিস, কান্না করতে শুরু করেছিস, বেয়াদব একটা। আশা তাসফির ধমক খেয়ে চুপ করল। কাছুমাছু মুখ করে কালকের ঘটনা খুলে বলল। কাল নিস্তব্ধ তাসফিকে সুজনের সঙ্গে বাড়িতে পাঠিয়ে নিজে আরাধ্যকে সাথে নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিল। সুজন তাসফিকে পৌঁছে দিয়ে সেও সেখানে গিয়ে পৌঁছায় তার খানিকক্ষণ পরেই। আরাধ্যর বাবা মা আর আরিফুল হক মানসাকে নিয়ে উপস্থিত হন খানিকক্ষণ বাদেই। নিস্তব্ধ নির্লিপ্ত ভঙ্গিতে ফোন স্ক্রল করছিল। তারা সবাই আসতেই নিস্তব্ধ তাদের সকলকে সেই বিনয়ের সহিত বসতে বলে। এক ওয়েটার এসে জিজ্ঞাসা করল, স্যার আজও কি বাইরে নোটিশ টানাবো? প্রয়োজন নেই, তোমরা তোমাদের কাজ করো, আমাদের একটা কর্নারে যথেষ্ট। শুধু সংখ্যা মেটাবে কফির কাপ পাঠিয়ে দিও, যাও। আরাধ্যর বাবা উৎকণ্ঠা নিয়ে শুধালো, কোনো সমস্যা স্যার? হঠাৎ এত আর্জেন্ট ডেকে পাঠালেন? আরাধ্য কোনো অন্যায় করেছে কি?
কিন্তু ও তো তেমন ছেলে নয় স্যার। নিস্তব্ধ শান্ত চোখে তাকিয়ে বলল, ওরকম ছেলে নয় বলে যে কখনো খারাপ কিছু করবে না, এটা ভাবাটা নিতান্তই বোকামি। খারাপ প্ররোচনে পড়ে মানুষ নিজের স্বভাবের গণ্ডি পেরিয়েও ওই সময় অনেক কিছু করে বসে মিস্টার মির্জা। মির্জা সাহেব ছেলের দিকে অবাক হয়ে চাইলেন, কিছু বুঝতে পারছে না সে। নিস্তব্ধ কথা বাড়ালো না, ওর ইশারায় সুজন দুটো ভিডিও তাদের সামনে বের করে দেখালো। ভিডিও দুটো আপনার ছেলে পাবলিশ করেছে, ওটা তারই আইডি। আর তাকে প্রথম ভিডিওটা দিয়ে সাহায্য করেছে আপনার সামনে বসা মেয়েটা, সে আরিফুল সাহেবেরই সন্তান। মিথ্যা কিছু প্রবলেম ক্রিয়েট করে আমায় এবং আমার ওয়াইফকে অসম্মান করেছে। তার দুজনকে ইতিমধ্যে শাস্তি অর্ধেক দেওয়া হয়েছে, বাকিটা দিতেই আপনাদের এখানে ডাকা। ভিডিওটা দেখে মিস্টার আর মিসেস মির্জা ভীষণ অস্বস্তি বোধ করলেন। ছি, কি হিতকর কাহিনী! লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে। কি কুৎসিত ব্যাপার! আরিফুল হক টেবিলের নিচে দিয়ে নিজের মেয়ের হাত রাগে দুঃখে এমনভাবে চেপে ধরেছে, মানসার মনে হচ্ছে তার হাতটা এবারে ভেঙেই যাবে। চোখ খিচে বন্ধ করে রেখেছে সে। আরাধ্যর দিকে চোখ তুলে তাকাতেও তার লজ্জা লাগছে। ইস, ছেলেটা তার কৃতকর্মের জন্য মার খেল। তবু ভিডিওতে একটা বার সে মানসার নাম উল্লেখ করেনি। সব দোষ নিজের ঘাড়ে চাপিয়ে নিয়েছে। অপরাধ বোধে প্রথম মানসার উত্তপ্ত প্রতিশোধ পরায়ণ হৃদয় কেঁপে উঠল খানিকটা। তার সকল দম্ভ তো মিশে গিয়েছে সেই কবে।